বাংলা ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম শীতের রাতে শয়তান ভূত। প্রথম পর্ব। শীতের রাতটা ছিল ভয়ঙ্কর। আকাশে চাঁদ আংশিকভাবে ঢেকেছিল ঘন কুয়াশার আড়ালে। বাতাসে ঠান্ডার সঙ্গে মাটির ভেজা গন্ধ মিলিত হয়ে এক অদ্ভুত রেশ ফেলছিল। গ্রামের প্রান্তে যেখানে গাছগুলো কুড়িয়েছে সেখানে একটি পুরনো বাড়ি ঝাপসা এবং ভাঙাচোরা হয়ে দাঁড়িয়ে আছে। কেউ জানে না এই বাড়িতে কি আছে, তবে গ্রামের লোকেরা সবাই এড়িয়ে চলে। রফিক, গ্রামের এক কিশোর ছেলে, সন্ধ্যার পরে বন্ধুদের সঙ্গে খেলা শেষ করে বাড়ি ফিরছিল। সে খেলাধুলার মধ্যে এতটা ব্যস্ত ছিল যে ঠান্ডা বুঝতেই পারছিল না। হঠাৎ চোখ পড়ল সেই পুরনো বাড়ির দিকে। জানালার ভাঙা কাঁচের ওপর কিছু অদ্ভুত ছায়া নাচছিল। রফিকের মনে হলো কেউ বা কিছু তাকে দেখছে। এ কি, কেবল ছায়া নাকি কিছু অন্য? সে ভীত হয়ে নিজের ভেতরের কণ্ঠে ভাবল। রফিক গা ছমছম করে বাড়ির দিকে কিছুটা এগোলো। আর একবার তাকিয়ে দেখল জানালার ভাঙা কাঁচের ফাঁক দিয়ে হঠাৎ এক ঝলক অনুভব হলো লালচে আলো। মনে হলো চোখগুলো তাকে ধরে রেখেছে। সে দৌড়াতে চাইল, কিন্তু কিছুর আকর্ষণ যেন তাকে সেখানে আটকে রেখেছে। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটি অদ্ভুত হাওয়ার শব্দ উঠল। শব্দটা কোনো সাধারণ হাওয়া নয়, বরং যেন কোনো আত্মার দুলন্ত গর্জন। রফিক চুপচাপ সেখান থেকে সরার চেষ্টা করল, কিন্তু দরজার তালা নিজে নিজে খুলে গেল। দরজার ফাঁক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ছায়াময় কালো মুখ। চোখ দুটি লাল জ্বলে উঠছিল। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু বাতাসে ফিসফিস করছে, যেন বলছে, আমার রাত, আমার শিকার। রফিকের পায়ে শক্তি নেই। সে দৌড়াতে চাইছিল, কিন্তু পেছনে ফিরে দৌড়ানোর সঙ্গে সঙ্গে মনে হলো মাটি শুকিয়ে গেছে। হঠাৎ তার চারপাশে অদ্ভুত এক গন্ধ ভেসে এলো, রক্তের গন্ধের মতো। রফিক থেমে দাঁড়ালো। হঠাৎ সে বুঝল চারপাশে বাতাসে কোনো শব্দ নেই, শুধু সেই শীতের হাহাকার। হঠাৎ ছায়াময় মুখটি তার কাছে এলো, যেন নিজের অস্তিত্বের সঙ্গে তার জীবনের লড়াই শুরু করতে চাচ্ছে। রফিকের হাত কাঁপছিল। সে হঠাৎ করেই দৌড়ানো শুরু করল, কিন্তু বাড়ির ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে মনে হলো যেন মেঝে ভিজে গেছে। একরকম অদ্ভুত চটচটে মাটি যেন তার পায়ে জড়িয়ে ধরেছে। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা বন্ধ। সে শুধু অনুভব করতে পারল যে কিছু অদ্ভুত তার চারপাশে ঘুরছে। হঠাৎ এক চিৎকার, মোটেও মানুষের নয়, 3 দিকে ছিটকে পড়ল। রফিক বুঝতে পারল এই রাত শুধুই শীতের নয়, এটা শয়তান ভূতের রাত। রফিকের চোখে অন্ধকার। সে দেখতে পেল ঘরের এক কোণে লালচে আলো জ্বলছে। আলো ধীরে ধীরে একটি ছায়া গঠন করছে। ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসছে অদ্ভুত হাত, যার আঙুলগুলো অসাধারণভাবে দীর্ঘ এবং জায়গায় জায়গায় শীতল বাতাস কেটে যাচ্ছে। রফিকের হৃদয় দ্রুত ধুকধুক করছে। সে খুঁজে খুঁজে বের হতে চাইছে, কিন্তু ঘর যেন তাকে আটকে রেখেছে। হঠাৎ অনুভব করল সেই ছায়া তাকে ছোঁয়াচ্ছে। রফিক হঠাৎ চোখ বন্ধ করে চিৎকার করতে চায়। হঠাৎ সব থেমে যায়। বাতাস নীরব, তার চারপাশে কোনো ছায়া নেই, আর মাটিও শুকনো। রফিক মনে করল সে হয়তো কিছুই দেখেনি, কিন্তু মনে হলো ভয়টা এখনও তার শরীরে রয়ে গেছে। তার শীতের রাত এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সে জানে না এই রাতের পর তার জীবন আর আগার মতো থাকবে না। এই প্রথম পর্বে আমরা রফিকের পরিচয়, বাড়ির ভয়াবহ অবস্থা এবং শয়তান ভূতের প্রথম দেহবিন্যাস দেখিয়েছি। পরবর্তী পর্বে আমরা দেখাব রফিক কিভাবে সেই ছায়াময় ভয়ের মুখোমুখি হয় এবং রহস্যের গভীরে প্রবেশ করে। শীতের রাতে শয়তান ভূত দ্বিতীয় পর্ব। রফিকের শীতের রাতের দৌড় থামল না। বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। প্রতিটি পদক্ষেপে যেন মাটির ভিজে থাকা শব্দ তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ অনুভব করল কেউ বা কিছু তার পেছনে রয়েছে। সে দ্রুত ঘুরে দেখল, কিন্তু কিছুই নেই। হঠাৎ ঘরের কোণে দাঁড়িয়ে থাকা ছায়াময় মুখটি আবার জ্বলল লালচে আলোতে, কিন্তু এবার তার আকার বড় হয়ে গেছে, যেন ছায়ার ভেতর থেকে কোনো অদ্ভুত শক্তি বের হচ্ছে। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে। এটা কি সত্যিই মানুষ? সে ভেতরে ভয়ে ভয়ে ভাবল।
হঠাৎ সেই ছায়া সামনে এলো, ধীরে ধীরে পদক্ষেপ ফেলছে। রফিকের পায়ের তলা যেন মাটির সঙ্গে মিশে গেছে। সে হঠাৎ পড়ে যায়। ছায়ার লালচে চোখগুলো তার দিকে মেলে আছে। হঠাৎ বাতাসে একটা ফিস ফিস শব্দ। তুমি আসতে চাওনি, তাই না? রফিক বুক চাপড়াচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। হঠাৎ ছায়া আরও কাছাকাছি এলো এবং রফিক অনুভব করল ঘরের ভেতরের বাতাস যেন জমে গেছে, ঘন এবং ভেজা। হঠাৎ রফিক একটি দরজা দেখল যা আগে কখনো চোখে পড়েনি। দরজার হ্যান্ডেল ছোঁয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ এক ঝলক অদ্ভুত আলো বের হলো। দরজা খুলতেই দেখা গেল একটি রকম গোপন ঘর। ঘরের ভিতর এক ধরনের অদ্ভুত নকশার প্যাটার্ন, দেয়ালে লালচে আঁকা চিহ্ন আর মাটিতে ছড়ানো অজস্র পুরনো বই। রফিক বইগুলোর মধ্যে একটি খুলল, দেখতে পেল অদ্ভুত ভাষায় লেখা কিছু মন্ত্র। হঠাৎ সে বুঝল এই ঘরটি কোনো সাধারণ ঘর নয়, এটি শয়তান ভূতের আবাসস্থল। হঠাৎ বাইরে থেকে শীতের হাওয়ার সঙ্গে একটি গর্জন। না, এটি কোনো সাধারণ শব্দ নয়, মনে হলো ভূতের কণ্ঠ। রফিকের রক্ত জমাট হয়ে গেল। সে বুঝল এই রাতের ভয় এবং রহস্য কেবল শুরু। রফিক হঠাৎ একটি পুরনো মোমবাতি জ্বালালো। মোমবাতির আলোতে দেখা গেল দেয়ালে আঁকা চিহ্নগুলো যেন ধীরে ধীরে সচল হচ্ছে। ছায়াময় মুখটি দরজার বাইরে অপেক্ষা করছে। তুমি পালাতে পারবে না, ফিসফিস করে সেই অদ্ভুত কণ্ঠ বলল। রফিক এক প্রকার শিউরে উঠল। সে হঠাৎ মনে করল এই বাড়ির প্রতিটি ঘর, প্রতিটি কোণ যেন তার শয়তান ভূতের সাথে লড়াইয়ের মঞ্চ। তার পায়ের তলা শক্ত হয়ে যাচ্ছে, হৃদয় দ্রুত ধুঁকছে। রফিক হঠাৎ সিদ্ধান্ত নিল, পালাবেন না। সে জানে যদি সে চুপচাপ থেকে যায় শয়তান ভূত তার শিকার। তাই সে এক ধৈর্য ধরে মন্ত্রগুলোর একটি পড়তে শুরু করল যা বইয়ে লেখা ছিল। মন্ত্রের প্রথম কয়েকটি শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাতাসের চাপ হঠাৎ হ্রাস পেল, কিন্তু ভয়কা এখনও পুরোপুরি গেছে না। ছায়াময় মুখটি এখনও দরজার বাইরে অপেক্ষা করছে। রফিক বুঝল এই রাতের শয়তান ভূতের সাথে তার লড়াই শুধু শারীরিক নয়, এটি মানসিক ও আত্মিক লড়াই। রাতের অন্ধকার, শীতের বাতাস, ছায়া সব মিলিয়ে এক অদ্ভুত থ্রিল তৈরি করছে। রফিকের হাত কাঁপছে, কিন্তু সে থেমে না। সে জানে রাত শেষ হওয়া পর্যন্ত তাকে সাহসী থাকতে হবে। এই দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছি রফিক শয়তান ভূতের মুখোমুখি হয়েছে, রহস্য ঘর খুঁজেছে এবং মন্ত্রের মাধ্যমে আত্মরক্ষা শুরু করেছে। পরবর্তী পর্বে আমরা দেখাবো রফিক কিভাবে ভূতের ছায়া থেকে নিজেকে রক্ষা করতে চেষ্টা করে এবং বাড়ির আরও অদ্ভুত রহস্যের মুখোমুখি হয়। শীতের রাতে শয়তান ভূত তৃতীয় পর্ব। রফিক এখন পুরোপুরি সচেতন। সে জানে পালানোর সুযোগ নেই। মোমবাতির আলোর ফ্লিকারের মধ্যে সে লক্ষ্য করল ঘরের দেয়ালগুলো যেন জীবন্ত, ধীরে ধীরে দুলছে। দেয়ালে আঁকা নালচে চিহ্নগুলো যেন হাওয়ায় ভেসে উঠছে, অদ্ভুত নকশার মতো, যা একটি গোপন বার্তা দিচ্ছে। রফিক ধীরে ধীরে সেই বার্তা পড়তে শুরু করল। মন্ত্রের শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাতাস আরও শান্ত হতে শুরু করল, কিন্তু হঠাৎ ঘরের দরজা গড়িয়ে বন্ধ হয়ে গেল। রফিক গা শিউরে উঠল। সে বুঝল শয়তান ভূত তার প্রতি একাধিক রূপে উপস্থিত হচ্ছে। একটি ছায়া হঠাৎ ঘরের ভিতরে প্রবেশ করল। এবার তার রূপ ছিল মানুষের মতো, কিন্তু মুখটা বিশ্রী, চোখ লাল জ্বলে উঠছে। সেই ছায়া হেসে বলল, তুমি সাহস দেখিয়েছ, কিন্তু এখন দেখবে আমার আসল রূপ। রফিক কাঁপতে কাঁপতে মোমবাতি নিয়ে ছায়ার দিকে এগোলো। হঠাৎ সে লক্ষ্য করল মোমবাতির আলোতে ছায়ার আকার বদলাচ্ছে। রফিক বুঝতে পারল এটি কোনো সাধারণ ছায়া নয়, এটি একটি প্রাচীন অভিশাপ যা বহু বছর ধরে ওই বাড়ির ভেতরে আটক। হঠাৎ বাতাসে গর্জন, ঘরের সমস্ত বই নিজের মতো উড়তে শুরু করল। রফিকের চারপাশে একটি অদ্ভুত শক্তি ঘূর্ণন করছে। সে মন্ত্রের বাক্য উচ্চারণ করতে থাকে, কিন্তু শব্দগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। রফিক তখন একটি গোপন তাক খুঁজে পেল, যেখানে একটি ছোট দরজা লুকানো। সে জানল হয়তো এই দরজার ভেতরেই রয়েছে শয়তান ভূতের মূল শক্তি। সাহস জগিয়ে দরজা খুলল।
ভেতরে ঢুকতেই দেখা গেল একটি বিশাল ঘর, যার মধ্যে অজস্র ভয়ঙ্কর প্রতিচ্ছবি। প্রতিটি প্রতিচ্ছবি রফিকের ভয়কে বাড়াচ্ছে। হঠাৎ প্রতিচ্ছবিগুলোর মধ্যে একটিতে সে নিজের রূপ দেখতে পেল, কিন্তু চোখগুলো লাল। মনে হলো সে নিজেই শয়তান ভূতের ছায়া হয়ে যাচ্ছে। রফিক বুঝল এই রাত তার জন্য শুধু শারীরিক লড়াই নয়, বরং তার মনোবল এবং আত্মিক লড়াই। সে গা কাঁপাচ্ছে, কিন্তু ভয়কে জয় করতে চায়। হঠাৎ ছায়া আবার হাজির। এবার এটি অনেক বড়, যেন ছাদের সঙ্গে মিশে গেছে। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু কিছুই শোনা গেল না। ছায়া ধীরে ধীরে রফিকের দিকে এগোলো। রফিক একটি সাহসী পদক্ষেপ নিল। সে মন্ত্রের শেষ বাক্য উচ্চারণ করল। হঠাৎ বাতাসের চাপ হ্রাস পেল এবং ছায়া কিছুটা সংকুচিত হল, কিন্তু পুরোপুরি হারায়নি। মনে হলো এটি কেবল প্রথম ধাপ। রফিক এখন বুঝতে পারল এই রাতের শয়তান ভূতের সাথে লড়াই শুধু শারীরিক নয়, এটি মানসিক ও আত্মিক লড়াই। রাতের অন্ধকার, শীতের বাতাস, ছায়া সব মিলিয়ে এক অদ্ভুত থ্রিল তৈরি করছে। রফিকের হাত কাঁপছে, কিন্তু সে থেমে না। সে জানে রাত শেষ হওয়া পর্যন্ত তাকে হাসাহাসি থাকতে হবে। এই তৃতীয় পর্বে আমরা দেখলাম রফিক শয়তান ভূতের আসল রূপ এবং অভিশাপের মুখোমুখি হয়েছে। পরবর্তী পর্বে আমরা দেখাবো কিভাবে রফিক বাড়ির ভেতরের আরও রহস্য উন্মোচন করে এবং শয়তান ভূতের বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি নেয়। শীতের রাতে শয়তান ভূত চতুর্থ পর্ব। রফিক পুরোপুরি সচেতন। সে জানে পালানোর সুযোগ নেই। মোমবাতির আলোর ফ্লিকারের মধ্যে সে লক্ষ্য করল ঘরের দেয়ালগুলো যেন জীবন্ত, ধীরে ধীরে দুলছে। দেয়ালে আঁকা লালচে চিহ্নগুলো যেন হাওয়ায় ভেসে উঠছে, অদ্ভুত নকশার মতো, যা একটি গোপন বার্তা দিচ্ছে। রফিক ধীরে ধীরে সেই বার্তা পড়তে শুরু করল। মন্ত্রের শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাতাস আরও শান্ত হতে শুরু করল। কিন্তু হঠাৎ ঘরের দরজা গড়িয়ে বন্ধ হয়ে গেল। রফিক গা শিউরে উঠল। সে বুঝল শয়তান ভূত তার প্রতি একাধিক রূপে উপস্থিত হচ্ছে। একটি ছায়া হঠাৎ ঘরের ভিতরে প্রবেশ করল। এবার তার রূপ ছিল মানুষের মতো, কিন্তু মুখটা বিশ্রী, চোখ লাল জ্বলে উঠছে। সেই ছায়া হেসে বলল, তুমি সাহস দেখিয়েছ, কিন্তু এখন দেখবে আমার আসল রূপ। রফিক কাঁপতে কাঁপতে মোমবাতি নিয়ে ছায়ার দিকে এগোল। হঠাৎ সে লক্ষ্য করল মোমবাতির আলোতে ছায়ার আকার বদলাচ্ছে। রফিক বুঝতে পারল এটি কোনো সাধারণ ছায়া নয়, এটি একটি প্রাচীন অভিশাপ যা বহু বছর ধরে ওই বাড়ির ভেতরে আটক। হঠাৎ বাতাসে গর্জন। ঘরের সমস্ত বই নিজের মতো উঠতে শুরু করল। রফিকের চারপাশে একটি অদ্ভুত শক্তি ঘূর্ণন করছে। সে মন্ত্রের বাক্য উচ্চারণ করতে থাকে, কিন্তু শব্দগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। রফিক তখন একটি গোপন তাক খুঁজে পেল, যেখানে একটি ছোট দরজা লুকানো। সে জানল হয়তো এই দরজার ভেতরে রয়েছে শয়তান ভূতের মূল শক্তি। সাহস জোগাতে দরজা খুলল। ভেতরে ঢুকতেই দেখা গেল একটি বিশাল ঘর, যার মধ্যে অজস্র ভয়ঙ্কর প্রতিচ্ছবি। প্রতিটি প্রতিচ্ছবি রফিকের ভয়কে বাড়াচ্ছে। হঠাৎ প্রতিচ্ছবিগুলোর মধ্যে একটিতে সে নিজের রূপ দেখতে পেল, কিন্তু চোখগুলো লাল। মনে হলো সে নিজেই শয়তান ভূতের ছায়া হয়ে যাচ্ছে। রফিক বুঝল এই রাত তার জন্য শুধুই শারীরিক লড়াই নয়, বরং তার মনোবল এবং আত্মার লড়াই। সে গা কাঁপাচ্ছে, কিন্তু ভয়কে জয় করতে চায়। হঠাৎ ছায়া আবার হাজির। এবার এটি অনেক বড়, যেন ছাদের সঙ্গে মিশে গেছে। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু কিছুই শোনা গেল না। ছায়া ধীরে ধীরে রফিকের দিকে এগোল। রফিক একটি সাহসী পদক্ষেপ নিল। সে মন্ত্রের শেষ বাক্য উচ্চারণ করল। হঠাৎ বাতাসের চাপ হ্রাস পেল এবং ছায়া কিছুটা সংকুচিত হল, কিন্তু পুরোপুরি হারায়নি। মনে হলো এটি কেবল প্রথম ধাপ। রফিক এখন বুঝতে পারল এই রাতের শয়তান ভূতের সঙ্গে লড়াই দীর্ঘ। সে জানে শুধু সাহস বা মন্ত্রের শক্তি নয়, তার বুদ্ধি এবং ধৈর্যই এই লড়াই জয়ের মূল। রফিকের চোখে ডিটারমিনেশন দেখা দিল। সে জানল এই রাত শেষ না হওয়া পর্যন্ত তাকে হাল ছাড়তে হবে না। এই চতুর্থ পর্বে আমরা দেখলাম রফিক বাড়ির ভেতরের ভয়ঙ্কর প্রতিচ্ছবি এবং ছায়ার মুখোমুখি হয়েছে এবং মন্ত্রের মাধ্যমে আত্মরক্ষা শুরু করেছে। শীতের রাতে শয়তান ভূত পঞ্চম পর্ব। রফিক এখন পুরোপুরি সতর্ক। সে জানে যে ছায়া তাকে শিকার করতে চায় তার শক্তি বাড়ছে।
মোমবাতির আলোতে সে লক্ষ্য করল ঘরের ভেতরে লালচে চিহ্নগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। প্রতিটি চিহ্ন যেন বাতাসে ভেসে উঠছে এবং ছায়া প্রতিটি নকশার সাথে মিলছে। রফিক মন্ত্রের বাক্য উচ্চারণ করতে লাগল। শব্দগুলো বাড়ির ভেতরে প্রতিধ্বনি করছে। হঠাৎ একটি দরজা খোলার শব্দ শুনল। সে দেখল দরজার ফাঁক দিয়ে একটি বিশাল রুম। ভেতরে ঢুকতেই মনে হলো এটি শয়তান ভূতের শক্তির মূল উৎস। রুমের মধ্যে ছিল অদ্ভুত সব প্রতীক এবং লালচে আলো। কেন্দ্রে একটি অর্ধগোলাকার বস্তু ঝুলছে। এটি কোনো মানুষের নয়, বরং প্রাচীন কোনো অভিশাপের চিহ্ন। রফিক বুঝল এই বস্তু থেকেই ভূতের শক্তি বিস্তৃত হচ্ছে। হঠাৎ ছায়া প্রবেশ করল। এবার রূপ অনেক ভয়ঙ্কর, চোখ দুটি লাল আর শরীর অর্ধদৃশ্যমান। রফিকের হৃদয় দ্রুত ধুঁকছে। ছায়া ফিসফিস করে বলল, তুমি এখানে এসে সাহস দেখিয়েছ, কিন্তু শক্তি এতটা সহজে ছাড়া হবে না। রফিক স্থির হয়ে দাঁড়াল। সে জানল এই বস্তুকে ধ্বংস না করলে ভূতের প্রভাব শেষ হবে না। সে মনোনিবেশ করে মন্ত্রের বাক্য আরও শক্তভাবে উচ্চারণ করল। বাতাস কাঁপছে, লালচে আলো ধীরে ধীরে ঝলমল করছে। রফিকের চোখে দৃঢ় সংকল্প। সে জানল এই লড়াই শুধু নিজের জন্য নয়, গ্রামের জন্য। ছায়া হঠাৎ আক্রমণ করল। রফিক মোমবাতি ওপরের দিকে ধরে নড়ে দাঁড়াল। আলো এবং মন্ত্রের শক্তি ছায়ার সাথে লড়াই শুরু করল। হঠাৎ বস্তুটি ক্রমশ কেঁপে উঠল। রফিক বুঝল এটি ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে। ছায়া চিৎকার করতে করতে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। রফিকের ভয় কমে আসছে, কিন্তু সতর্ক থাকতে হবে। রফিক ধীরে ধীরে বস্তুটি ছুঁয়ে ধ্বংস করল। লালচে আলো নিভে গেল, ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘর আবার শান্ত। রফিক হালকা নিঃশ্বাস নিল। সে জানল রাতের শয়তান ভূতের প্রভাব কমেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। রাতের ভয় এবং রহস্য এখনও আছে। রফিক বুঝল সাহস, বুদ্ধি এবং মনোবল দিয়ে সে শয়তান ভূতের মোকাবিলা করতে পেরেছে। এই রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে শিক্ষণীয় রাত। এই পঞ্চম পর্বে আমরা দেখেছি রফিক শয়তান ভূতের শক্তির মূল উদ্ঘাটন করেছে, বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং সাহস ও মন্ত্রের মাধ্যমে সফল হয়েছে। শীতের রাতে শয়তান ভূত, ষষ্ঠ পর্ব। রফিক ধীরে ধীরে শ্বাস নিল। পুরো বাড়ি এখন নীরব, শুধু দূর থেকে হাওয়ার হালকা শব্দ শুনতে পাওয়া যায়। লালচে আলো নিভে গেছে এবং ছায়া পুরোপুরি মিলিয়ে গেছে, কিন্তু রফিক জানে রাত এখনও শেষ হয়নি। সে বাড়ির প্রতিটি কোণ পরীক্ষা করতে লাগল। প্রতিটি ঘর, প্রতিটি দরজা, সব কিছু যেন শান্ত, কিন্তু রফিকের মন বলছে সতর্ক থাকতে হবে। হঠাৎ মাটির তলার শব্দ। রফিক হঠাৎ গা শিউরে উঠল। মনে হলো নিচ থেকে কেউ বা কিছু উঠে আসছে। সে মোমবাতি ধরে দরজা খুলল। নিচে ধীরে ধীরে নামতেই দেখল একটি পুরনো পাত্রে লালচে আলো জ্বলছে। পাত্রের মধ্যে ছোট ছোট প্রতীক নাচছে। রফিক বুঝল এটি শেষ আবহ। এই পাত্র ধ্বংস না হলে শয়তান ভূতের শক্তি পুরোপুরি শেষ হবে না। রফিক সাহস জোগাল। সে মন্ত্রের শেষ বাক্য উচ্চারণ করল। শব্দগুলো বাড়ির ভেতর প্রতিধ্বনি করছে। বাতাস কেঁপে উঠল। পাত্রের আলো ঝলমল করছে। হঠাৎ ছায়া উপস্থিত হল। এবার রূপ সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু রফিক স্থির। সে জানে তার সাহস এবং মন্ত্রই শেষ লড়াইয়ের অস্ত্র। রফিক পাত্রের ওপরে মোমবাতি ধরে উচ্চারণ করল। আলো ধীরে ধীরে লাল থেকে সাদা হয়ে উঠল। ছায়া চিৎকার করে ঘুরতে লাগল, তারপর হঠাৎ নিভে গেল। পাত্রও ভেঙে পড়ল। লালচে আলো নিভে গেল। পুরো বাড়ি শান্ত। রাতের শীত এবং অন্ধকারে এক অদ্ভুত শান্তি নেমে এলো। রফিক হালকা নিঃশ্বাস নিল। সে জানল শয়তান ভূতের প্রভাব শেষ। তার সাহস, বুদ্ধি এবং ধৈর্য রাতের শয়তান ভূতকে পরাজিত করেছে। রফিক বাইরে এলো। আকাশ পরিষ্কার, চাঁদ পূর্ণ। রাতের ঠান্ডা বাতাস তার গায়ে লাগছে, কিন্তু ভয় নেই। এই রাত থেকে সে শিখেছে ভয়কে সাহসে পরিণত করা সম্ভব। রফিক গ্রামের দিকে হাঁটতে লাগল। তার মনে হয় এই রাত তাকে শুধু ভয় দেখায়নি, বরং শক্তি, ধৈর্য এবং সাহস শিখিয়েছে। এই ষষ্ঠ পর্বে আমরা দেখেছি রাতের শেষ পর্যায়ে এবং রফিক কিভাবে শয়তান ভূতের সম্পূর্ণ পরাজয় ঘটায়। শীতের রাতে শয়তান ভূত, সপ্তম পর্ব। রফিক গ্রামের দিকে হাঁটছিল। রাতের ঠান্ডা বাতাসে এখন ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি।
তার মনে হলো এই রাত শুধু ভয় দেখায়নি, বরং সাহস, বুদ্ধি এবং ধৈর্য শিখিয়েছে। গ্রামের মানুষজন ঘুমোতে বসেছিল। রফিক ঘরের দরজায় হঠাৎ করেই ঘুষি মারল। সবাই ঘুম ভেঙে দরজা খুলল। রফিক, তুমি কি ভয় পেয়েছিলে? একজন বৃদ্ধ প্রশ্ন করল। রফিক ধীরে ধীরে নিজের অভিজ্ঞতা বলল। সে বলল কিভাবে শীতের রাতে শয়তান ভূত তাকে আক্রমণ করেছিল, কিভাবে বাড়ির ভেতরের গোপন ঘর এবং ছায়াময় প্রতিচ্ছবি তাকে ভয় দেখিয়েছিল, এবং কিভাবে মন্ত্র এবং সাহসের মাধ্যমে সে সব পার হয়েছে। গ্রামের মানুষজন প্রথমে অবিশ্বাস করল, কিন্তু রফিক যখন দেখালো ধ্বংস হওয়া পাত্র এবং বাড়ির ভেতরের লালচে চিহ্ন, সবাই চুপচাপ হয়ে গেল। তারা বুঝল রফিক সত্যি সাহস দেখিয়েছে। বৃদ্ধ ব্যক্তি বলল, রফিক, তুমি শুধু নিজেকে নয়, আমাদের গ্রামকে শয়তান ভূতের প্রভাব থেকে মুক্ত করেছ। আমরা তোমাকে ধন্যবাদ জানাই। রফিক হাসল। মনে হলো রাতের সব ভয় এখন ইতিহাস। গ্রামের মানুষজন ধীরে ধীরে আবার ঘরে ফিরল, শান্তি ফিরে এলো। রফিক নিজেকে এক প্রাচীন গাছের তলে বসিয়ে ভাবল, রাতের চমক, ভয়, রহস্য সব মিলিয়ে তার জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হয়ে গেছে। চাঁদ তখন পূর্ণমাসে উদিত। রফিক জানল আর কখনো রাতের অন্ধকার তার ভয় সৃষ্টি করতে পারবে না। সাহস, ধৈর্য এবং বুদ্ধি, এই তিনটি শয়তান ভূতের বিরুদ্ধে সত্যিকারের শক্তি। রফিক রাতের শেষে নিজেকে এবং গ্রামকে নিরাপদ দেখার পর ধীরে ধীরে বাড়ি ফিরে গেল। তার মনে শান্তি, আত্মবিশ্বাস এবং শক্তি ফিরে এসেছে। এভাবেই শেষ হল শীতের রাতে শয়তান ভূতের গল্প। এক রাত ভয়ের, এক রাত সাহসের, আর এক রাত জীবনের অমূল্য শিক্ষার। এই সপ্তম পর্বে আমরা দেখেছি গল্পের চূড়ান্ত পরিসমাপ্তি। রফিক শয়তান ভূতকে পরাজিত করেছে, গ্রামের মানুষদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করেছে এবং সাহস ও বুদ্ধির মাধ্যমে শান্তি ফিরিয়ে এনেছে। শীতের রাতে শয়তান ভূত অষ্টম পর্ব। রফিক বাড়ি ফিরেছিল, কিন্তু রাতের ভয় এখনও তার মন থেকে যায়নি। সে জানত শয়তান ভূত নিঃশেষ হয়েছে, কিন্তু সেই অভিশাপের ছায়া চিরকাল সেখানে থেকে যাবে। সে জানল শুধু সাহসী নয়, বুদ্ধি এবং ধৈর্যই ভূতের শক্তির বিরুদ্ধে স্থায়ী অস্ত্র। রফিক নিজের কক্ষে ঢুকল। জানালা দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছিল, কিন্তু এবার বাতাসে ভয় নয়, এক অদ্ভুত প্রশান্তি। সে তার পকেটে সেই ধ্বংস হওয়া পাত্র রাখল স্মৃতিস্বরূপ। মনে হলো এটি শুধু একটি বস্তু নয়, রাতের সব ভয়, সাহস এবং শিক্ষার প্রতীক। রফিক চেয়ারটিতে বসে ভাবল, এই রাত তাকে অনেক কিছু শিখিয়েছে। শীতের অন্ধকার, হঠাৎ ছায়া, লালচে আলো এবং ছায়াময় মুখ সব মিলিয়ে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। হঠাৎ রফিক মনে করল গ্রামবাসীদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করা উচিত। সে জানল এই গল্প শুধু তার জন্য নয়, সবার জন্য। তাই সে সকালে গ্রামের সবাইকে একত্রিত করল। রফিক বলল, এই রাতের শয়তান ভূত শুধু ভয় দেখায়নি, এটি আমাকে সাহস, বুদ্ধি এবং ধৈর্য শিখিয়েছে। আমরা যদি একত্রে থাকি এবং সাহসী হই, কোনো অন্ধকার আমাদের দমন করতে পারবে না। গ্রামের মানুষজন শুনে অবাক হল। তারা বুঝল ভয়কে সাহসে পরিণত করা সম্ভব। বৃদ্ধা নারী এক ধাপে এসে রফিককে আলিঙ্গন করল। তিনি বলল, তুমি আমাদের শুধু নিরাপদ করো না, বরং আমাদের মানসিক শক্তি দেখিয়েছ। রফিক হেসে বলল, এই রাত শেষ হয়েছে, কিন্তু আমাদের মনে থেকে যাবে। ভয়কে মোকাবেলা করার সাহস সব সময় আমাদের সঙ্গে থাকতে হবে। রফিক এরপর বাড়ি ফিরে এক কোণে বসে বাইরে চাঁদ এবং তার আলো দেখল। মনে হলো রাতের অন্ধকারের ভয় এখন তার জীবনের একটি গল্প হয়ে গেছে। এই গল্প শুধু ভয় দেখায়নি, বরং সাহস, বুদ্ধি এবং আত্মবিশ্বাসের শক্তি শিখিয়েছে। চাঁদ তখন পূর্ণমাসে উদিত। রাতের ঠান্ডা বাতাসে রফিকের হৃদয় শান্ত। সে জানল আর কখনো রাতের অন্ধকার তার ভয় সৃষ্টি করতে পারবে না। সাহস, ধৈর্য এবং বুদ্ধি, এই তিনটি শয়তান ভূতের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
এভাবেই শেষ হলো শীতের রাতে শয়তান ভূতের গল্প। এক রাত ভয়ের, এক রাত সাহসের, আর এক রাত জীবনের অমূল্য শিক্ষার। এই অষ্টম পর্বে গল্পের চূড়ান্ত সমাপ্তি হয়েছে। রফিক শয়তান ভূতের বিরুদ্ধে জিতেছে, গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করেছে এবং রাতের ভয় থেকে শিক্ষা নিয়েছে। শীতের রাতে শয়তান ভূত নবম পর্ব। রাত পার হওয়ার পর রফিক ঘুমোতে পারছিল না। রাতের ভয়, ছায়া, লালচে আলো সবই এখন তার মনোজগতের অংশ হয়ে গেছে। কিন্তু এইবার ভয় নয়, বরং অদ্ভুত এক উৎসাহ। মনে হলো রাতের অভিজ্ঞতা তাকে শক্তিশালী করেছে। সে জানল এই রাত শুধু নিজের জন্য নয়, গ্রামের জন্য গুরুত্বপূর্ণ। শয়তান ভূতের আতঙ্ক শেষে গ্রামে শান্তি ফিরেছে, কিন্তু রফিকের মনে একটা প্রশ্ন জেগেছে, এই ভূত কি সত্যিই শেষ হয়েছে নাকি অন্য কোনো রূপে ফিরে আসবে? রফিক সকালে গ্রামের বয়স্কদের সঙ্গে গল্পটি ভাগ করল। গ্রামের সবাই অবাক এবং কৃতজ্ঞ। রফিক তাদের দেখালো ধ্বংস হওয়া পাত্র, লালচে চিহ্ন এবং ভয়ঙ্কর প্রতিচ্ছবি সবই সত্য। রফিক, তুমি শুধু সাহস দেখাইনি, আমাদেরও শেখালা কিভাবে ভয়কে জয় করতে হয়, বৃদ্ধ একজন বলল। রফিক হেসে বলল, ভয় সবসময় থাকবে, কিন্তু সাহস, বুদ্ধি আর ধৈর্য থাকলে আমরা কোনো অন্ধকারের সামনে হারব না। গ্রামের মানুষরা তার সাহস দেখে অনুপ্রাণিত হল। রফিক বুঝল গল্পের শিক্ষা শুধু রাতের জন্য নয়, জীবনের জন্য। কিন্তু হঠাৎ রফিক লক্ষ্য করল পুরনো বাড়ির দিকে থেকে কিছু অদ্ভুত আলো ছড়িয়ে পড়ছে। এটা লালচে নয়, বরং ধূসর আলো, মৃদু হাওয়ায় দুলছে। মনে হলো কোনো নতুন রহস্য শুরু হচ্ছে। রফিক বুঝল রাতের শয়তান ভূত শেষ হলেও তার প্রভাব এবং অভিশাপ পুরোপুরি যায়নি। হয়তো কোনো সময় আবার তার মুখোমুখি হতে হবে। রফিকের চোখে ডিটারমিনেশন। সে জানল যে সাহস, বুদ্ধি এবং ধৈর্য শিখেছে তা তাকে ভবিষ্যতে যে কোনো অন্ধকারের মুখোমুখি হতে সাহায্য করবে। এইভাবে নবম পর্ব শেষ হলো। গল্পটি নতুন রহস্যের ইঙ্গিত দিল, কিন্তু রফিক এবং গ্রামের মানুষরা শিখেছে ভয়কে জয় করা সম্ভব। শীতের রাতে শয়তান ভূত, দশম পর্ব। রফিকের চোখে ডিটারমিনেশন। তিনি জানতেন শীতের রাতে শয়তান ভূতের প্রভাব পুরোপুরি শেষ হয়নি। ধূসর আলো যা সে নবম পর্বে দেখেছিল যেন তাকে সতর্ক করছে, কিছু রহস্য এখনও অমোচনীয় রয়ে গেছে। রফিক গ্রামের অন্যদের সঙ্গে আলোচনা করল। তারা সবাই এই নতুন আলো এবং সম্ভাব্য বিপদের কথা শোনার পর আতঙ্কিত। কিন্তু রফিক বলল, যদি আমরা আগে ভয় পেয়ে বসি, অন্ধকার আমাদের দমন করবে। আমরা প্রস্তুত হব। রফিক সেই ধূসর আলো অনুসরণ করার সিদ্ধান্ত নিল। গ্রামের প্রান্তে সেই পুরনো বাড়ির দিকে এগিয়ে গিয়ে সে দেখল একটি অদ্ভুত কক্ষ, যা আগে কখনো চোখে পড়েনি। কক্ষের ভিতরে মৃদু হাওয়া বয়ে যাচ্ছে, আর ধূসর আলোতে অদ্ভুত ছায়া নাচছে। কক্ষের দরজা খুলতেই দেখা গেল মাটি জুড়ে অদ্ভুত প্রতীক, দেয়ালে প্রাচীন মন্ত্র, আর কেন্দ্রে ছোট্ট একটি ধূসর পাথর। পাথর থেকে ধূসর আলো ছড়িয়ে পড়ছে, যেন পাথরের শক্তি বাড়ির ভেতরে ছড়াচ্ছে। রফিক বুঝল এই পাথরই নতুন রহস্য এবং সম্ভবত শয়তান ভূতের পুনরায় আবির্ভাবের উৎস। সে মন্ত্রের সাহায্যে পাথরটি পরীক্ষা করতে লাগল। হঠাৎ বাতাস কেঁপে উঠল। পাথরের ধূসর আলো এক মুহূর্তে লালচে হয়ে গেল। ছায়া উপস্থিত হল। এইবারের ছায়া আগের চেয়ে ভয়ঙ্কর। শরীর অর্ধ দৃশ্যমান, চোখ দুটি লাল এবং লেজের মতো অদ্ভুত অঙ্গ। ছায়া ফিসফিস করে বলল, তুমি আবার এসেছ, সাহসী মানুষ, কিন্তু এবার তুমি সহজে পারবে না। রফিকের হাত কাঁপছে, কিন্তু সে স্থির। সে জানল এইবার লড়াই শেষ লড়াইয়ের চেয়ে কঠিন। সাহস, বুদ্ধি এবং ধৈর্য, এই তিনটি তার অস্ত্র। রফিক মন্ত্রের শেষ বাক্য উচ্চারণ করল। ধূসর পাথর কেঁপে উঠল। ছায়া চিৎকার করে সংকুচিত হতে শুরু করল। বাতাস থেমে গেল, ধূসর আলো নিভে গেল। রফিক বুঝল নতুন রহস্যের প্রথম ধাপ সমাধান হয়েছে, কিন্তু শয়তান ভূতের প্রভাব পুরোপুরি শেষ হয়নি। রাতের অন্ধকারের ভয় এবং রহস্য এখনও তার জীবনকে চ্যালেঞ্জ করতে পারে। রফিক ধীরে ধীরে বাড়ি ফিরে এলো, গ্রামবাসীর দিকে তাকিয়ে। মনে হলো নতুন অভিজ্ঞতা, নতুন রহস্য সবই তাকে আরও সাহসী করেছে। রফিক জানল যে কোনো অন্ধকার, যে কোনো ভূতের মুখোমুখি সে আর ভয় পাবে না।
সাহস, বুদ্ধি এবং ধৈর্য এই তিনটি তার স্থায়ী অস্ত্র। এই 10ম পর্বে আমরা দেখেছি রফিক নতুন রহস্যের মুখোমুখি হয়েছে। ধূসর পাথরের মাধ্যমে শয়তান ভূতের প্রভাব অনুসরণ করেছে এবং সাহস ও বুদ্ধি দিয়ে প্রথম ধাপ সমাধান করেছে। শীতের রাতে শয়তান ভূত, একাদশ পর্ব। রফিক বাড়ি ফিরে এসেছে, কিন্তু ধূসর পাথরের আলো এবং সেই ছায়ার ভয় তার মন থেকে যায়নি। রাত এখনও যেন জীবিত। সে জানে নতুন রহস্যের শুরু, এটি কেবল প্রথম ধাপ। রফিক সিদ্ধান্ত নিল রাতে আবার সেই পুরনো বাড়িতে ফিরে যাবে। রাতের অন্ধকারে কেবল চাঁদের আলো এবং তার মোমবাতির আলো ভরসা। বাড়ির দরজা খুলতেই হঠাৎ বাতাস কেঁপে উঠল। প্রতিটি কোণে অদ্ভুত ছায়া নাচছে। রফিক মোমবাতি ধরে এগোল। ধূসর পাথরটি এখনও কেন্দ্রে ঝলমল করছে। তার আশেপাশে লালচে চিহ্নগুলো আবার সচল হয়ে উঠেছে। হঠাৎ ছায়া উপস্থিত হল। এবার এটি আগের চেয়ে আরও ভয়ঙ্কর। শরীর অর্ধ দৃশ্যমান, চোখ লাল আর গলা দিয়ে ফিসফিস, তুমি আবার এসেছ। রফিক স্থির। সে জানে এইবার লড়াই হবে আরও কঠিন। সে ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করল। শব্দগুলো ঘরের ভেতরে প্রতিধ্বনি করছে। পাথরটি কেঁপে উঠল। ধূসর আলো লালচে হয়ে গেল। ঘরের সমস্ত বই উড়তে লাগল। রফিক বুঝল পাথরটি শুধু শক্তির উৎস নয়, এটি শয়তানভূতের পুনর্জন্মের চাবিকাঠি। রফিক সাহস করে মন্ত্রের শেষ বাক্য উচ্চারণ করল। বাতাস স্থির হল। ধূসর আলো কিছুটা নিভে গেল। ছায়া চিৎকার করে মিলিয়ে গেল। রফিক বুঝল শয়তানভূতের শক্তি কমেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। ধূসর পাথরের প্রভাব এখনও রহস্যময়। মনে হল এই রাত আরও দীর্ঘ এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। রফিক জানল শুধু সাহস নয়, এবার বুদ্ধি এবং সতর্কতাই তাকে এই রহস্যের মধ্যে বাঁচাবে। তার মনে দৃঢ় সংকল্প, যে কোনো অন্ধকার, কোনো ছায়া সে মোকাবেলা করবে। রফিক ধীরে ধীরে বাড়ি ফিরে এলো। এই একাদশ পর্বে আমরা দেখলাম নতুন রহস্যের গভীরতা, ধূসর পাথরের শক্তি এবং শয়তানভূতের ভয়ঙ্কর রূপ। রাতের চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। শীতের রাতে শয়তান ভূত, 12তম পর্ব। রফিক জানল ধূসর পাথরটি কেবল একটি শক্তির উৎস নয়, এটি শয়তান ভূতের পুনর্জন্ম এবং প্রভাবের মূল চাবিকাঠি। রাতের অন্ধকারে সে আবার সেই পুরনো বাড়িতে ফিরে গেল। মোমবাতির আলোর ঝলমলে ছায়ার মাঝে পাথরটি যেন জীবন্ত। পাথরের পাশে দাঁড়িয়ে রফিক লক্ষ্য করল দেয়ালে নতুন প্রতীক বেরিয়ে এসেছে। প্রত্যেকটি প্রতীক যেন কোনো গোপন বার্তা বলছে। রফিক বোঝার চেষ্টা করল এটি একটি মানচিত্র, যা শয়তান ভূতের আসল শক্তির অবস্থান দেখাচ্ছে। হঠাৎ বাতাস কেঁপে উঠল। ছায়া হাজির হল, আগের চেয়ে আরও ভয়ঙ্কর। এবার মুখে হাহাকার এবং ফিসফিসের মিশ্রণ। চোখ লাল এবং গলা দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে। ছায়া ফিসফিস করে বলল, তুমি ধূসর পাথর খুঁজেছ, কিন্তু তুমি জানো না আমার আসল শক্তি কোথায়। রফিক স্থির। সে জানল এইবার শুধু সাহস নয়, বুদ্ধি প্রয়োজন। সে প্রতিটি প্রতীক মনোযোগ দিয়ে পড়তে লাগল। একটি চিহ্ন দেখল যা নির্দেশ করছে বাড়ির পুরনো তলার ভেতরে একটি গোপন কক্ষ আছে, যেখানে শয়তানভূতের মূল শক্তি আবদ্ধ। রফিক সিদ্ধান্ত নিল তলায় নামবে। ধাপে ধাপে নিচে নামার সময় বাতাসে অদ্ভুত শব্দ। দূরের দিকে যেন কেউ হাহাকার করছে। সে জানল পাথরের শক্তি ছড়িয়ে পড়ছে। গোপন কক্ষে ঢুকতেই চোখে পড়ল একটি বিশাল বস্তু, যা আগুনের মতো ঝলমল করছে। ছায়া চিৎকার করে রফিকের দিকে এগোল। এইবারের লড়াই সবচেয়ে ভয়ঙ্কর। রফিক মন্ত্র উচ্চারণ শুরু করল। শব্দগুলো বাড়ির ভেতরে প্রতিধ্বনি করছে। ধূসর আলো লালচে হয়ে গিয়েছে। বস্তুটি কেঁপে উঠল। ছায়া চিৎকার করে সংকুচিত হতে শুরু করল। কিন্তু হঠাৎ বস্তু থেকে একটি অদ্ভুত শক্তি প্রবাহিত হল। মাটি কেঁপে উঠল। বাতাস ঝড়ের মতো বয়ে গেল। রফিক বুঝল এটি শয়তানভূতের আসল শক্তি। সাহস, বুদ্ধি এবং মন্ত্র, তিনটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রফিক ধীরে ধীরে কেন্দ্রে পৌঁছাল। মন্ত্রের চূড়ান্ত বাক্য উচ্চারণ করল। বস্তুটি বিস্ফোরিত হয়ে ধ্বংস হল। ধূসর আলো নিভে গেল। ছায়া চিৎকার করে মিলিয়ে গেল। রফিক বুঝল শয়তানভূতের আসল শক্তি এইবার পুরোপুরি ধ্বংস হয়েছে। বাড়ি শান্ত, বাতাস স্থির। রাতের ভয় কেবল স্মৃতি হয়ে রইল। রফিক বাইরে এলো। চাঁদের আলোতে ভাবল সাহস, বুদ্ধি এবং ধৈর্যই সত্যিকারের শক্তি। যে কোনো অন্ধকার, যে কোনো ভূতের মুখোমুখি সে আর ভয় পাবে না। এই 12তম পর্বে আমরা দেখেছি রফিক ধূসর পাথরের রহস্য উদ্ঘাটন করেছে, শয়তানভূতের আসল শক্তির মুখোমুখি হয়েছে এবং চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে বিজয় অর্জন করেছে।
শীতের রাতে শয়তান ভূত ১৩তম পর্ব। রাত শেষ হয়ে গিয়েছে। চাঁদের আলো মৃদু, বাতাস শীতল কিন্তু শান্ত। রফিক গ্রামে ফিরে এসেছে। বাড়ির ভয়ঙ্কর ছায়া, ধূসর পাথর, লালচে আলো সব এখন স্মৃতি। কিন্তু রফিক জানে এই অভিজ্ঞতা তাকে জীবনের জন্য শক্তিশালী করেছে। গ্রামের মানুষজন আশ্চর্য এবং কৃতজ্ঞ। তারা শুনেছে রফিক কিভাবে শয়তান ভূতের প্রভাবকে ধ্বংস করেছে। বৃদ্ধা নারী বলল, রফিক, তুমি শুধু নিজেকে নয়, আমাদের সবাইকে নিরাপদ করেছ। তুমি আমাদের শিক্ষা দিয়েছ ভয়কে সাহসে পরিণত করা যায়। রফিক ধীরে ধীরে গ্রামবাসীর সামনে দাঁড়ালো। সে বলল, রাত্রি আমাদের ভয় দেখিয়েছে, কিন্তু সাহস, বুদ্ধি এবং ধৈর্য থাকলে আমরা যে কোনো অন্ধকারের মুখোমুখি হতে পারি। আজ রাতের ভয় শুধু আমাদের জন্য পরীক্ষা ছিল, কিন্তু এটি আমাদের শক্তি ও শিক্ষা দিয়েছে। গ্রামবাসীরা শ্রদ্ধায় মাথা নত করল। রফিক বুঝল এই রাতের শিক্ষা শুধু তার নিজের নয়, পুরো গ্রামের জন্য। পরের কয়েকদিন গ্রামে শান্তি ফিরে এলো। রফিক বাড়ির ভেতরে একাধিকবার পরীক্ষা করে দেখল সব কিছু ঠিক আছে। ধূসর পাথর ধ্বংস হয়েছে, ছায়া আর ফিরে আসেনি। কিন্তু রফিক জানে সাহস, বুদ্ধি এবং সতর্কতা সর্বদা তার পাশে থাকবে। রফিক এক কোণে বসে বাইরে চাঁদ এবং তার আলো দেখল। মনে হলো রাতের সব ভয়, সব শয়তান, সব প্রতিরোধ সবই তার জীবনের একটি অমূল্য শিক্ষা হয়ে গেছে। সে জানল আর কখনো রাতের অন্ধকার তার ভয় সৃষ্টি করতে পারবে না। রফিক ধীরে ধীরে নিজের ঘরে ফিরল। রাতের শীত, আকাশের নীরবতা, গ্রামের শান্তি সব মিলিয়ে একটি নতুন সূচনা। রাতের শয়তান ভূতের গল্প শেষ হয়েছে, কিন্তু সাহস, বুদ্ধি এবং ধৈর্যের শিক্ষা চিরকাল জীবনে থেকে যাবে। এই ১৩তম পর্বে গল্পের চূড়ান্ত পরিপূর্ণতা এসেছে। আমরা দেখলাম রফিক শয়তান ভূতের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, গ্রামে শান্তি ফিরিয়েছে এবং রাতের ভয়কে জীবনের মূল্যবান শিক্ষা হিসেবে রূপান্তর করেছে। শীতের রাতে শয়তান ভূত ১৩তম পর্ব। রাত শেষ হয়ে গিয়েছে। চাঁদের আলো মৃদু, বাতাস শীতল কিন্তু শান্ত। রফিক গ্রামে ফিরে এসেছে। বাড়ির ভয়ঙ্কর ছায়া, ধূসর পাথর, লালচে আলো সব এখন স্মৃতি। কিন্তু রফিক জানে এই অভিজ্ঞতা তাকে জীবনের জন্য শক্তিশালী করেছে। গ্রামের মানুষজন আশ্চর্য ও কৃতজ্ঞ। তারা শুনেছে রফিক কিভাবে শয়তান ভূতের প্রভাবকে ধ্বংস করেছে। বৃদ্ধা নারী বলল, রফিক, তুমি শুধু নিজেকে নয়, আমাদের সবাইকে নিরাপদ করেছ। তুমি আমাদের শিক্ষা দিয়েছ ভয়কে সাহসে পরিণত করা যায়। রফিক ধীরে ধীরে গ্রামবাসীর সামনে দাঁড়ালো। সে বলল, রাত্রি আমাদের ভয় দেখিয়েছে, কিন্তু সাহস, বুদ্ধি এবং ধৈর্য থাকলে আমরা যে কোনো অন্ধকারের মুখোমুখি হতে পারি। আজ রাতের ভয় শুধু আমাদের জন্য পরীক্ষা ছিল, কিন্তু এটি আমাদের শক্তি ও শিক্ষা দিয়েছে। গ্রামবাসীরা শ্রদ্ধায় মাথা নত করল। রফিক বুঝল এই রাতের শিক্ষা শুধু তার নিজের নয়, পুরো গ্রামের জন্য। পরের কয়েকদিন গ্রামে শান্তি ফিরে এলো। রফিক বাড়ির ভেতরে একাধিকবার পরীক্ষা করে দেখল সব কিছু ঠিক আছে। ধূসর পাথর ধ্বংস হয়েছে, ছায়া আর ফিরে আসেনি। কিন্তু রফিক জানে সাহস, বুদ্ধি এবং সতর্কতা সর্বদা তার পাশে থাকবে। রফিক এক কোণে বসে বাইরে চাঁদ এবং তার আলো দেখল। মনে হলো রাতের সব ভয়, সব শয়তান, সব প্রতিরোধ সবই তার জীবনের একটি অমূল্য শিক্ষা হয়ে গেছে। সে জানল আর কখনো রাতের অন্ধকার তার ভয় সৃষ্টি করতে পারবে না। রফিক ধীরে ধীরে নিজের ঘরে ফিরল। রাতের শীত, আকাশের নীরবতা, গ্রামের শান্তি সব মিলিয়ে একটি নতুন সূচনা। রাতের শয়তান ভূতের গল্প শেষ হয়েছে, কিন্তু সাহস, বুদ্ধি এবং ধৈর্যের শিক্ষা চিরকাল জীবনে থেকে যাবে। এই ১৩তম পর্বে গল্পের চূড়ান্ত পরিপূর্ণতা এসেছে। আমরা দেখলাম রফিক শয়তান ভূতের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, গ্রামে শান্তি ফিরিয়েছে এবং রাতের ভয়কে জীবনের মূল্যবান শিক্ষা হিসাবে রূপান্তর করেছে। শীতের রাতে শয়তান ভূত শেষ পর্ব। রাত শেষ, অন্ধকার কেটে গেছে। চাঁদের আলো গ্রামে ছড়িয়ে পড়েছে। বাতাস শান্ত এবং রাতের ভয় শুধুই স্মৃতি। রফিক গ্রামে হাঁটছে, চোখে দৃঢ়তা, মনোজগতে প্রশান্তি। রফিক জানে রাতের শয়তান ভূতের ঘটনা শুধুই ভয় দেখানোর জন্য ছিল না, এটি তার সাহস, বুদ্ধি এবং ধৈর্য পরীক্ষা করার সুযোগ। ভয়কে মোকাবিলা করে সে শিখেছে ভয় কখনো স্থায়ী নয়, কিন্তু সাহস, মনোবল এবং সতর্কতা চিরস্থায়ী।
গ্রামের মানুষজন ধীরে ধীরে তাদের দৈনন্দিন কাজে ফিরে গেছে। তারা জানে রফিকের সাহসের কারণে তারা নিরাপদ। ছোট বাচ্চারা গল্প শোনার জন্য এগিয়ে আসে, আর বৃদ্ধেরা শেখায় ভয়কে সাহসে পরিণত করার শক্তি যে মানুষের মধ্যে থাকে। রফিক নিজেকে এক পুরনো গাছের তলে বসিয়ে ভাবল, শীতের রাত, ভয়, ছায়া, ধূসর পাথর, লালচে আলো সব মিলিয়ে একটি শিক্ষা হয়ে গেছে। সাহস, বুদ্ধি এবং ধৈর্য এই তিনটি তার জীবনের চিরন্তন শক্তি। সে জানে জীবনে অন্ধকার সময় আসবে, তবে আর ভয় নেই। এই রাত তাকে শিখিয়েছে ভয়কে সাহসে রূপান্তর করা সম্ভব, প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। রফিক ধীরে ধীরে বাড়ি ফিরল। রাতে শান্তি, গ্রামে শান্তি, আর মনে শান্তি। শীতের রাতে শয়তান ভূতের গল্প শেষ হয়েছে, কিন্তু সাহস, শিক্ষা এবং আত্মবিশ্বাস এই তিনটি চিরকাল তার সঙ্গে থাকবে। এই 14 পর্বে আমরা পুরো গল্পের সমাপ্তি দেখেছি। রফিক শয়তান ভূতের সঙ্গে লড়াই করে বিজয়ী হয়েছে, গ্রামে শান্তি ফিরেছে এবং ভয়কে সাহসে পরিণত করার শিক্ষা চিরকাল রফিক এবং গ্রামের মানুষের সঙ্গে থাকবে। গল্পের মূল শিক্ষা, ভয় আসলে একটি পরীক্ষা। সাহস, বুদ্ধি এবং ধৈর্য থাকলে যে কোনো অন্ধকারকে জয় করা সম্ভব।